বাংলা সাহিত্যের কিছু গল্প দিয়ে সাজানো আমাদের এই চ্যানেল ট্রাই ক্রিয়েশন প্রেজেন্টেড বাই বাংলা সাহিত্যের গল্পের আসর। বিভিন্ন ধরনের গল্প, কবিতা ও ভিডিও দিয়ে সাজানো আমাদের এই চ্যানেল বাংলা সাহিত্যের গল্পের আসর। আমাদের চ্যানেলের গল্প যদি আপনাদের ভালো লেগে থাকে, চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ও শেয়ার করুন আপনার প্রিয় মানুষজনের কাছে। অবশ্যই আপনার অমূল্য কমেন্ট ও একটি অমূল্য সাবস্ক্রাইব করতে ভুলবেন না যেন। আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি লেখক শিশির কুমার মজুমদারের লেখা একটি রহস্য ও রোমাঞ্চকর গল্প, গড় চামুণ্ডেশ্বর রহস্য। ভাঙা দেওয়াল আর ইট পাথরের স্তূপের মাঝ দিয়ে সরু পায়ে চলা পথটার শেষে যেখানে আমরা পৌঁছালাম, সেখানটাই গড় চামুণ্ডেশ্বরের সব থেকে ভাঙাচোরা এলাকা। ওখানে এক মিনিটও আমার থাকতে ইচ্ছা হচ্ছিল না। আর কিছু না হোক, যে কোনো ফাটলের মধ্যে থেকে যে কোনো মুহূর্তে সাক্ষাৎ মৃত্যুফণা তুলে ফুঁসে উঠতে পারে। বিছা বিষাক্ত পোকামাকড় থাকাও অসম্ভব নয়। কিন্তু সেসব চিন্তা কি হলধরবাবুর মনে আছে? পরন্ত বেলায় চারদিকের জঙ্গল হয়ে ওঠা বিশাল সব গাছপালায় পাখিরা চেঁচামেচি শুরু হয়ে গেছে। তারা সবাই ব্যস্ত অন্ধকার ঘনাবার আগে রাতের আশ্রয় ঠিক করে নিতে। হলধরবাবু সেসব দিকে নজরই নেই। কি এক চিন্তায় তিনি একদিকে এগিয়ে চলেছেন। আমাকে সঙ্গে থাকতে বলেছেন, কারণ কিছু তিনি আমাকে দেখাবেন। আর আজই একটা বিষয়ের শেষও করবেন উনি। ওর কথায় যেন কেমন রহস্যের আভাস পেয়েছি আমি। আসলে এই প্রায় ধ্বংস হয়ে আসা চামুণ্ডেশ্বরের গড় আমার মনে সবসময় একটা ভয় মেশানো রহস্যের আভাস আনে। ওর কথায় সেই রহস্য আরো গভীর হয়েছে। সিংহ বংশের শেষ পুরুষ এই হলধর সিংহ। এককালে এই চামুণ্ডেশ্বর গড় ঘিরে তাদের রাজ্য ছিল। নবাবী আমলের শেষে ইংরেজ আমলেও তারা ইংরেজের সঙ্গে হাত মিলিয়ে নিজেদের অস্তিত্ব বজায় রেখেছিলেন। তবে আর পাঁচটা রাজ পরিবারের যেভাবে প্রায় শেষ হয়ে গেছে ইংরেজ আমলেই, সেভাবেই এই সিংহ বংশ তাদের সব গৌরব হারিয়েছে। দেশ স্বাধীন হলে বাকি যা কিছু ছিল তাও গেছে। হলধর সিংহমশাই তবুও এই ধ্বংসস্তূপের মাঝেই জীবন কাটাচ্ছেন। আমাকে উনি অনাথ আশ্রম থেকে তুলে মানুষ করেছেন। না, নিজের কাছে রেখে নয়, শহর কলকাতার হোস্টেলে থেকে আমি পড়াশোনা করেছি। কালে ভদ্রে ছুটিতে আমি এসেছি চামুণ্ডেশ্বর গড়ে। বেশি দিন উনি আমাকে এখানে থাকতে দেননি। আর তার থেকেও বড় কথা, কখনো উনি আমাকে ওর খুব কাছের লোক হতে দেননি। আমি আজও ওকে হলধর বাবু বলেই ডাকি। ডাকতে আমার খুবই লজ্জা করে, কিন্তু আমি নিরুপায়। ওর বেশি আর উনি এগোতেই দেন না। স্কুল কলেজ জীবনে কখনো আমি কোনো অভাবে পড়িনি। পাশ করে এই যে আমি সরকারি অফিসে এত ভালো কাজ করি, তার একটা পয়সাও তিনি কোনোভাবে আমার কাছ থেকে নেন না। আমি যে সব কিছুতেই ওর অনেক দূরে, সে বোধটা উনি আমাকে ভুলে যেতে দেননি। আজ বহু দিন বাদে হঠাৎ ওর চিঠি পেয়েই এখানে এসেছি সব রহস্যের শেষ দেখতে বোধহয়। অন্তত আমার তো তাই মনে হয়। আপন মনে কিছুটা এগিয়ে এক জায়গায় থামলেন হলধরবাবু। কি যেন কিসের দিকে হাত বাড়িয়ে দিয়ে বললেন, ওই দেখো, ওই সামনে দ্বাদশ পাপীর পাষাণ মূর্তি। না না, আমি বলতে চাই দ্বাদশতম পাপীর পাষাণ মূর্তি। 1 থেকে একাদশ পাপী তো কবেই মুক্তি পেয়েছেন। এদিকে সবাই বলে
ওই দ্বাদশতম পাপীর মুক্তির সঙ্গে সঙ্গেই এই চামুণ্ডেশ্বর গড় পৃথিবীর বুক থেকে নিশ্চিহ্ন হয়ে যাবে। আমি অবাক হয়ে জিজ্ঞাসা করলাম, দ্বাদশ পাপী মানে? উনি আমার কথা শুনে হাসলেন, বললেন, মানে 12 জন পাপী, যারা এক এক করে এই বংশে জন্মেছিলেন। তারাই এক শিল্পীর হাতে বন্দী হয়ে পরপর ওখানে খাড়া হয়েছিলেন। একদিন একসঙ্গে 11 জনের মুক্তি হয়েছিল। এই গড়েরও অনেকটাই সেদিন একসঙ্গে ভেঙে পড়েছিল। সেই 11 জনের মুক্তি পাবার পরই গড়ের এই অবস্থা। 12 জনের মুক্তির সঙ্গে সঙ্গেই বাকি সবকিছু ভেঙে পড়বে। অবাক হয়ে আমি তাকিয়ে দেখলাম, একটু দূরে একটা খাড়া দেওয়ালের সামনে কালো গ্রানাইট পাথর খুঁড়ে তৈরি এক খাড়া পুরুষ মূর্তি। বলিষ্ঠ তার গড়ন, মুখ চোখ দেহের ভঙ্গিও নিখুঁত। আমার মনে হলো ও কোনো পাপীর মূর্তি হতেই পারে না। হলধরবাবু ভুল করছেন, ও নিশ্চয়ই কোনো হিন্দু দেবতার মূর্তি। উঁচু দেয়ালের সামনে বেদিতে দাঁড় করানো আছে। হলধরবাবু দীর্ঘশ্বাস ফেলে বললেন, ওইসব পাপীদের কাহিনী হচ্ছে আমাদের পূর্বপুরুষদের গোটা ইতিহাস। এই বংশের প্রতিষ্ঠাতা থেকে শুরু করে পর পর 12 জন বংশধর সেই একই পথের প্রতীক ছিলেন। দুনিয়ায় হেন কোনো পাপ ছিল না যা তারা করেননি। এমনকি ইংরেজ সরকারের সঙ্গেও ঠিক সময় মতো হাতও মিলিয়েছিলেন তারা। তখনই রাজা উপাধি পেয়ে চামুণ্ডেশ্বর মন্দির মাঝে রেখে এই গড় বানান তারা। গোটা অঞ্চলের রাজাই বনে বসেন তারা। আমি জিজ্ঞাসা করলাম, এই গড় কি তবে বেশি দিনের নয়? না, তেমন কিছু পুরনো এটা নয়, বললেন হলধরবাবু। শোনা যায় কয়েকশো বছর আগে এক অখ্যাত গণ্ড গ্রাম ছিল এই চামুণ্ডেশ্বর তলা। বটগাছের তলায় পড়ে থাকা এক পাথরকে চামুণ্ডেশ্বর বলে পুজো করত স্থানীয় লোকেরা। ভাগ্যের খোঁজে পশ্চিম থেকে বায়ুধর সিংহ এই মুলুকে আসেন। তার দেহে বল ছিল, হাতে পাকা বাঁশের লাঠি ছিল। সে লাঠি ওর হাতে চলতো ভীষণ ভাবে। আর তার ছিল প্রচন্ড লোভ বড়লোক হবার। এদিকেই কোথাও এক ধনী পরিবারের সঙ্গে তার আলাপ হয়। তারা তীর্থ পরিক্রমায় যাচ্ছিলেন। বায়ুধরকে তারা পাহারাদার রাখলেন। সেই তীর্থযাত্রীদের তীর্থে পৌঁছেছিলেন কিনা জানা যায় না, তবে বায়ুধর প্রচুর সোনা দানা টাকা পয়সা নিয়ে এই চামুণ্ডেশ্বর তলায় এসে হাজির হন। অল্প জায়গা জমি কিনে এখানেই পাকা আস্তানা গড়ে বসেন। তারপর হাতের লাঠির জোরে অল্প কিছু দিনেই এই অঞ্চলে বিখ্যাত হয়ে ওঠেন। আমি সবাই জিজ্ঞাসা করি, কি করতেন উনি? ডাকাতি।
বললেন হলধরবাবু। সেই শুরু এই বংশের ইতিহাস। বায়ুধরের ছেলে গুণধর। গুণের সীমা ছিল না তার। তার প্রতাপে বাঘে গরুতে এক ঘাটে জল খেত কিনা জানা যায় না, তবে আশেপাশের গ্রামের প্রজাদের বারবার নালিশে হঠাৎ ঘুম ভাঙল নবাবের ফৌজদারের। প্রজাদের মঙ্গলের কথা ভেবে চামুণ্ডেশ্বর গড় মাটির সঙ্গে মিলিয়ে দেবার জন্য এলেন উনি। এসেই এখানে নিখোঁজ হয়ে গেলেন। এই ঘরের কোথাও কোনো গোপন জায়গায় মাটির তলের কুঠুরিতে তার আত্মা এখনো হয়তো গুমড়ে মরছে। ফৌজদার না থাকাতে সৈন্যবাহিনী ছত্রভঙ্গ হয়ে পালালো, আর নবাব বাহিনীকে ডেকে আনার জন্য আশপাশের 10-20খানা গাঁয়ের চাষিদের বন্দি করে এনে চরম শাস্তি দিলেন গুণধর। সেই শাস্তি দান চলল মাস খানেক ধরে। সকাল থেকে সন্ধে পর্যন্ত হতভাগ্যদের করুণ আর্তনাদ বহু দূরের মানুষের প্রাণে আতঙ্ক জাগাত। আমি বললাম, এসব কথা থাক, শুনতে আমার ভালো লাগছে না। আপনি আপনি যেন আমাকে কি দেখাবেন বলছিলেন? হ্যাঁ, দেখাবো, বললেন উনি। দেখার আগে এই কথাগুলো শুনে নাও, তাহলেই তো বুঝবে কি আমি তোমাকে দেখাতে চাই। গুণধরের ছেলে দণ্ডধর, তিনি চামুণ্ডেশ্বর মন্দির বানান। তার দণ্ডের ভয়ে তামাম অঞ্চলের ছেলে মেয়ে, বাচ্চা, বুড়ো, জোয়ান সবাই ঠিক নির্দিষ্ট সময়ে এসে বেগার খেটে একখানা পাথর মন্দিরের গাঁথুনিতে বসায়। মন্দির তৈরি হলে দণ্ডধর তার গুরু তান্ত্রিকাচার্য মহাঘরনন্দকে মন্দিরের পুরোহিত করেন। তিনি প্রতিদিন রাতে মহাবলি দিয়ে ধুমধাম করে চামুণ্ডেশ্বর পুজো করতেন। তিনি দণ্ডধরকে তন্ত্রে দীক্ষা দেন। দণ্ডধরের মোক্ষ লাভ হয়েছিল কিনা জানা যায় না, তবে গ্রাম ছেড়ে, ভিটে মাটি ছেড়ে দলে দলে লোক পালাতে শুরু করে। চামুণ্ডেশ্বরের মহাবলি হবার ইচ্ছা তাদের কারো ছিল না। গড়ের চারপাশ জনশূন্য হয়ে গেল। দণ্ডধরের ছেলে আয়ুধর, তার ছিল শিকারের শখ। গড়ের চারপাশের জঙ্গলে তখন পাওয়া যেত পাখি, বড়জোর বুনো হয়ে যাওয়া 2-1টা পোষা শুয়োর। ওসব শিকারে শখ মিটবে কেন ওর? তিনি খাঁচায় বন্দি সুন্দরবনের বাঘ ধরে এনে ছেড়ে দিলেন গড়ের চারপাশে গজিয়ে ওঠা নতুন জঙ্গলে। 1-2 বাঘ নয়, বেশ কয়েকটা। সেসব বাঘ গড়ের উঁচু পাঁচিল টপকে গড়ের মধ্যে ঢুকতে পারত না। খিদের ঠেলায় জঙ্গল ছেড়ে গিয়ে ঢুকলো আশপাশের গাঁয়ে। প্রথম গরু ছাগল ধরে, এক সময় সবকটাই মানুষ খেকো হয়ে দাঁড়ালো। আয়ুধর ঢোল পিটিয়ে চারদিকে জানিয়ে দিলেন যে ওর বাঘের গায়ে হাত তুলবে যে তার মুন্ডু উড়িয়ে দেবেন। এরপর আয়ুধরের শিকার খেলা শুরু হলো।
সে খেলা শেষ হলো আয়ুধরের বাগে খাওয়া আধখানা দেহ খুঁজে পাওয়ার পর। এসব কথা আমার শুনতে মোটেও ভালো লাগছিল না, তাই তাড়াতাড়ি বললাম, এদিকে তো এখন কোথাও বাঘ নেই, জঙ্গলই নেই তো বাঘ থাকবে কি করে? সেসব বাঘ ইংরেজরা মেরে শেষ করে দিয়েছে দেশি শিকারীদের বারুদ টোটা দিয়ে। বন্দুক হাতে সেই সব বাঘের পিঠেই পা রেখে বড় বড় ছবি আঁকিয়েছেন সারা দেশে পাঠাবার জন্য। ও কথা থাক, এই পর্যন্ত এই বংশের কাহিনী লোক মুখে ফিরত। পঞ্চম পুরুষ থেকে একাদশ পুরুষ পর্যন্ত ওই একই ইতিহাস, কম বেশি অত্যাচারে ভরা। তবে তা নিয়ে আর এদিকে কোনো লোককথা চালু নেই। মনে হয় পূর্বপুরুষের কীর্তিতে তারা ম্লান করতে পারেননি। তা না পারলেও সিংহ বংশ ততদিনে সিংহ বংশ নাম নিয়েছে, আর সিংহ বিক্রমেই প্রজাদের উপর অত্যাচার চালিয়ে গেছেন। দ্বাদশ পুরুষ বুদ্ধিধর, সত্যি তিনি বুদ্ধি ধরতেন খুব। তা নিয়ে তার অসম্ভব অহংকারও ছিল। দেশে ততদিন কোম্পানির রাজত্ব কায়েম হয়েছে। বুদ্ধিধরের গড়ে সাহেব সুবোধদের আনাগোনা খানাপিনা আরম্ভ হয়েছে। চারদিক যখন নীলকরদের অত্যাচারে জ্বলছে, প্রজারা চোখের জল ফেলছে, তখন গড়ের হল ঘরে গান বাজনার আসর বসেছে। বুদ্ধিধরের খাস জমিতে নীলের চারা কখনো মাথা দোলাতো না। এই সময় কোম্পানির বাহাদুরের দেশি সিপাহীরা দেশ স্বাধীন করার জন্য বিদ্রোহ করল। লোকে বলে কোম্পানি বাহাদুর হিন্দু মুসলমান সিপাহীদের ধর্মনাশ করার চেষ্টা করেছিল, বন্দুকের টোটায় গরু আর শুয়োরের চর্বি মিশিয়ে। আসলে তা নয়। অযোধ্যার নবাবকে ইংরেজরা যে হীন চক্রান্তে গদি ছাড়া করল, তাদের সেই হীনতা দেখেই হিন্দু মুসলমান সবাই ক্ষেপে গেল। দিল্লির বাদশাহকে তারা শাহেনশাহ ঘোষণা করে যুদ্ধ শুরু করলো। চারদিকে গুলি গালা চলতে শুরু করলো। কাপুরুষ ইংরেজগুলো পালিয়ে এক জায়গায় জড়ো হয়ে প্রাণ বাঁচাবার চেষ্টা করতে লাগলো। বুদ্ধিধর বেকায়দা দিকে কীর্তিগড়ের রাজার কাছে গোপনে দূত পাঠালেন। মুখে কাজে কথায় তিনি যতই না কেন ইংরেজদের পক্ষে থাকুন, আসলে তিনিও দিল্লির বাদশাহর গোলাম। দিল্লি থেকে যে হুকুম আসবে তা তিনি তক্ষুনি তালিম করবেন। এ কথা বলে কি যেন ভাবলেন হলধর বাবু। তারপর বললেন, এসো, এইখানটা আরো কিছুটা আমরা এগিয়ে যাই। ও এই তো, তাহলে দ্বাদশ মূর্তি তুমি ভালো করে দেখতে পাবে। কথার শেষে ভাঙা ইট পাথরের মাঝ দিয়েই উনি এগোলেন। আমি জিজ্ঞাসা করলাম, ওই ওই মূর্তিটা তাহলে কার? উনি চলতে চলতেই উত্তর দিলেন, এই বংশের সেই কুখ্যাততম পুরুষ বুদ্ধিধরের মূর্তি ওটা। সেপাই যুদ্ধ শেষ হবার পর ইংল্যান্ডেশ্বরী ভারতের সম্রাজ্ঞী হন। তার সরকার
ওই বুদ্ধিধরকেই এই গোটা অঞ্চলের খাজনা আদায় তহসিলের ভার দেয়। ইংরেজ সরকারের কাছে তার তখন কি খ্যাতি! ওর বুদ্ধিতেই কীর্তিগড়ের বিদ্রোহীদের খতম করা সম্ভব হয়েছিল। আমি বললাম, সে কি? তিনি তো দিল্লির বাদশাহর গোলাম হতে চেয়েছিলেন। ওটাই তো ছিল ওর চাল, বললেন হলধরবাবু। ওই চালেই কীর্তিগড়ের সবাই ধরা পড়ল। তারপর বহু বছর কেটে গেল, যুদ্ধের কথা সবাই ভুলল। বুদ্ধিধর কীর্তিগড়ের বিখ্যাত শিল্পী নীলরতনকে বহু টাকা দিয়ে এখানে আনলেন। ইচ্ছে তার পূর্বপুরুষদের মূর্তির সঙ্গে নিজেরও একটা মূর্তি গড়া। এত বড় বংশের বিখ্যাত সব পুরুষদের কারোর কোনো স্মৃতিচিহ্ন থাকবে না? তা তো হতে পারে না। রাজি হলেন নীলরতন মূর্তি করতে। কথা বলতে বলতে শেষ মূর্তিটার সামনে গিয়ে দাঁড়ালেন হলধরবাবু। কি যেন খুব ভালো করে দেখলেন মূর্তিটার মধ্যে। কেমন যেন করুণভাবে ভাসলেন একটু। বললেন, এইদিকে এদিকে এগিয়ে এসো আরো। অত দূর থেকে এই মূর্তির সূক্ষ্ম কাজ বুঝতে পারবে না। নীলরতন ছিল সে যুগের শ্রেষ্ঠ শিল্পী। দূর থেকে আমার কিন্তু বারবার মনে হচ্ছিল ওই মূর্তি অপূর্ব সুন্দর, কোনো দেবতার মূর্তি। কিছুটা কাছে গিয়ে আমি মুখ তুলে তাকালাম মূর্তির মুখের দিকে। তাকেই আতঙ্কে আমি শিউরে উঠলাম। হ্যাঁ! আমার মুখ দিয়ে অজান্তে একটা চাপা আর্তনাদ বার হলো। অপূর্ব সুন্দর কোনো দেবতার মূর্তির মুখে চোখে একই পৈশাচিক চাউনি। আর সেই চাউনি কি ভয়ঙ্কর, প্রাণবন্ত। শান্তভাবে হলধরবাবু বললেন, আরে কি করছো? ভয় পেও না, ভয় পেও না। ও হলো প্রাণহীন মূর্তির চাউনি। ও তোমার কোনোই ক্ষতি করতে পারবে না। আমি বললাম, নীলরতন এমন মূর্তি গড়লেন কেন? নীলরতন এক শর্তে মূর্তি করতে রাজি হয়েছিলেন। ওকে নির্জন একা কাজ করতে দিতে হবে, পাঁচিল ঘেরা জায়গায়। সেখানে কারোর যাবার অধিকার থাকবে না। এমনকি কাজ কত দূর এগোলো সে খবরও নিতে পারবে না। এছাড়া ওকে ওর প্রয়োজনীয় সব কিছুই দিতে হবে নিয়মিত। সব কথাতেই রাজি হয়েছিলেন বুদ্ধিধর। এখানেই পাঁচিল ঘেরা জায়গা দিয়েছিলেন ওকে। কোনো অভাব রাখেনি ওর। আর অসীম ধৈর্য নিয়ে শেষ দিন পর্যন্ত অপেক্ষা করেছিলেন তিনি। মূর্তি গড়া শেষ হলো একদিন। পাঁচিল ঘেরা জায়গার দরজা খুলে বার হয়ে এলেন নীলরতন। তার চোখের কোণে কালি পড়েছে তখন, পিঠও কুঁজো হয়ে গেছে, মাথার চুলেও পাক ধরেছে। যে যুবক কাজে ঢুকেছিল সে অকালে বুড়ো হয়ে বার হয়ে এলো এই পরিশ্রমের শেষে। কিন্তু তার মুখে চোখে অদ্ভুত তৃপ্তির হাসি। বাইরে এসেই তিনি চেঁচিয়ে উঠলেন, আমার কাজ শেষ, তোমরা সবাই ঢেকে যাও। কি নিখুঁত জিনিস আমি গড়েছি।
এই সিংহ বংশের সত্যি পরিচয় আর পৃথিবীর কাছে অজানা থাকবে না। বুদ্ধিধরের তখন অনেক বয়স। পাত্র মিত্র সভ্যসদ সবাইকে নিয়েই তিনি ঢুকলেন সেই চৌহাদির মধ্যে। নীলরতন সবার সামনে দাঁড়িয়ে বললেন, দেখুন মহারাজ, দেখুন দেখুন, আপনার পূর্বপুরুষদের এত নিখুঁত মূর্তি আমি গড়েছি যে এক এক করে সবাইকেই আপনি চিনতে পারবেন। তাই যদি না করতে পারবো তো কিসের আমি শিল্পী? মূর্তিগুলোর সামনে দাঁড়িয়ে সবাই কিন্তু আঁতকে চেঁচিয়ে উঠেছিল। আমি বললাম, তার মানে ওগুলো তাহলে কিসের মূর্তি ছিল? হাসলেন উনি, বললেন, না না, ওগুলো সবই মানুষের মূর্তি ছিল। যেমন এই দ্বাদশ মূর্তিখানা। তবে এখানকার মতোই অন্য আর সব মূর্তিগুলো তাদের আপন আপন রূপ প্রকাশ করে দাঁড়িয়েছিল। তাই অমন ভয়ে চেঁচিয়ে উঠেছিল সবাই। আমি বললাম, তারপর 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 কি হলো? বুদ্ধিধর বেশ কিছুক্ষণ নিজের মূর্তির দিকে তাকিয়ে থেকে বলেছিলেন, নীলরতন, এ কি ভুল করলে তুমি? অমন যার মুখের চেহারা, সে তো পশুর মতো হিংস্র হবে। হেসে নীলরতন বলেছিল, আপনি যে আপনাকে চিনতে পেরেছেন, তাতেই বোঝা যায় আমি সার্থক। তবে মহারাজ, আমাকে আপনি ভাঙতে পারবেন, ওই মূর্তিগুলোকে নয়। ওরা যে সাক্ষী। হ্যাঁ, ভাঙবে ওগুলো যখন ভবিষ্যতের কেউ তাদের পূর্বপুরুষদের পাপের প্রায়শ্চিত্ত করবে আপন জীবন দিয়ে। কথার শেষে আমার দিকে তাকিয়ে হলধরবাবু আবার সেই কেমন যেন অদ্ভুতভাবে হাসতে থাকলেন। আমার মনে কেন জানি না একটা ভয়ের অনুভূতি জাগলো। চারদিকে ততক্ষণে বিকেলের কুয়াশা জমতে শুরু করেছে। আবছার মধ্যে মূর্তিটাকে এখন যেন একটা নরপিশাচের মূর্তি বলে মনে হতে লাগলো। ওটা যেন এক্ষুনি প্রাণ পেয়ে ঝাঁপিয়ে পড়বে বুকের রক্ত চোষার জন্য। হলধরবাবু আপন মনেই যেন বললেন, বুদ্ধিধর ভীষণ ভুল করে ফেলেছিলেন। উনি জানতেন না কীর্তিগড় রাজ পরিবারের ছেলেই হলো নীলরতন। ইংরেজরা তো ওরই বুদ্ধিতে কীর্তিগড় ধ্বংস করতে পেরেছিল। রাজ পরিবারের সবাইকেই ইংরেজরা তোপের মুখে উড়িয়ে দিয়েছিল। ভাগ্যের জোরে বেঁচেছিল ওই নীলরতন। ভয়ে ছাপিয়ে আমার মনে তখন একটু একটু করে কৌতূহল জাগতে আরম্ভ করেছে। দ্বাদশ মূর্তিটার আরো কাছে গিয়ে আমি দেখলাম
ইংরেজ রাজত্বের নীলরতন সিংহ বংশের রক্তপাত ঘটিয়ে প্রতিশোধ নিতে পারেননি বটে, তবে এমনি করে মূর্তি গড়ে সে চূড়ান্ত প্রতিশোধই নিয়েছিল। কিন্তু বাকি 11টা মূর্তি গেল কোথায়? জায়গাটা এককালে ঘেরা দালানের মতো ছিল, এখন দালানটা আছে, আর আছে পিছনের দেওয়ালটা। দালান জুড়ে পরপর সব ভাঙা পাথরের স্তূপ, ওখানেই তো মূর্তিগুলো থাকার কথা। আমি থাকতে না পেরে জিজ্ঞাসা করলাম, আপনি বললেন নীলরতন 12টা মূর্তি গড়েছিল, এখানে তো একটা দেখছি, বাকিগুলো? আমার কথা শেষ হবার আগেই উনি বললেন, 11 জনের সাপ মুক্তি হয়ে গেছে, তাই তো ভেঙে চুরমার হয়ে পড়ে আছেন তারা। মুক্তি হয়নি বুদ্ধিধরের, তার মুক্তির জন্যই তো আজ তোমাকে ডেকেছি এখানে আমি বললাম, তার তার মানে? উনি বললেন, বুদ্ধিধর নীলরতনের 2 চোখ উপড়ে নিয়ে জ্যান্ত তাকে পাঁচিলে গেঁথেছিলেন। মৃত্যুর আগে পর্যন্ত সেই পাঁচিলের মধ্যে দাঁড়িয়ে হেসেছিলেন নীলরতন। সে হাসি শুনেই নাকি পাগল হয়ে গেছিলেন বুদ্ধিধর। তার যে শেষ পর্যন্ত কি হয় তা কেউ জানে না। বুদ্ধিধরের ছেলে ইংরেজদের কাছ থেকে কামান চেয়ে এনে গোপনে মূর্তিগুলো উড়িয়ে দিতে চেষ্টা করেছিল। মূর্তিগুলো ভাঙেনি। কামান দাগতে এসে সাহেব গোলন্দাজরা মূর্তিগুলো দেখে। ওদের কাছে ওগুলোর গঠন সৌন্দর্য এতই ভালো মনে হয় যে কামান নিয়ে ওরা ফিরে যায়। ওদের মুখে মুখেই মূর্তিগুলোর কথা সাহেবদের মাঝে ছড়িয়ে পড়ে। প্রথমে 1 2 জন দেখতে আসে, ক্রমে ছুটিতে দল বেঁধে সাহেব মেমরা দেখতে আসতে লাগলো। কাছের আম বাগানে তাদের পিকনিকের জায়গা হলো। সিংহবাড়ির 12 দানবের কথা তারপর ছড়িয়ে পড়লো সব দিকে। ওগুলোকে আর ভেঙে ফেলার সুযোগ কি রইল না। দলে দলে সাহেব মেমদের আনাগোনা শুরু হয়ে গেল। বুদ্ধিধরের ছেলেকেই ওই সাহেব মেমদের দেখাশোনা করতে হতো। তারা ওর পয়সায় খানাপিনা সেরে হাসি মুখে বলে যেত, "These sinner devils are really horrible. He who carved them is a master skull potter." রাগে দুঃখে বুদ্ধিধরের ছেলে ছটপট করত। আবার থামলেন হলধরবাবু। কিছুক্ষণ আপন মনে কি যেন ভাবলেন, তারপর বললেন, আজ চতুর্দশী। শুনেছি এই চতুর্দশীর কোনো এক রাতেই বুদ্ধিধর নিরুদ্দেশ হয়ে যান। অমন ভয়ঙ্কর মানুষটার আর কোনো খবরই পাওয়া যায় না। কেউ বলে তাকে প্রজারা গোপনে খুন করে, কেউ বলে নিজের পাপের প্রায়শ্চিত্ত করতে তিনি হিমালয়ে চলে যান। সে যাই হোক, আজ তোমাকে ডেকেছি তোমাকে এ বাড়ির পূর্বপুরুষদের পাপে জমা গুপ্তধনের হদিশ দেব বলে। যার খবর এই বংশের প্রধান পুরুষরা
পর পর শুনে এলেও ভয়ে তার দিকে হাত বাড়ায়নি এতকাল। আমি অবাক হয়ে বললাম, আপনাদের বংশের গুপ্তধন আমি নেব কেন? উনি বললেন, নীলরতনের অভিশাপ অক্ষরে অক্ষরে ফলেছিল। এই পরিবারের পরবর্তী বহুজনের বহু সৎ কাজেও ওই দ্বাদশ মূর্তি ভেঙে পড়েনি। বুদ্ধিধরের ছেলের পরে যারা এ বংশে এসেছিলেন তারা প্রত্যেকেই বিদ্যা বুদ্ধিতে যেমন অনেক উঁচুতে ছিলেন, তেমনি দানে ধ্যানেও ছিলেন দিকপাল। বুদ্ধিধরের নাতির নাতি শক্তিধর এই অঞ্চল থেকে নীলকর সাহেবদের আপন শক্তিতে উৎখাত করেছিলেন। জনসন কোম্পানি পাপের বাসা নীলকুঠি ধুলোয় মিশিয়ে দিতে গিয়ে গুলিতে প্রাণ হারান তিনি। যেদিন তিনি মারা যান, ভীষণ শব্দে অভিশপ্ত মূর্তিগুলোর মধ্যে 11টাই পর পর একসঙ্গে ভেঙে পড়ে আপনা থেকেই। শুধু মাথা তুলে দাঁড়িয়ে থাকে এই দ্বাদশ ভয়ঙ্কর মূর্তিটা। এই বংশের সব থেকে ভয়ঙ্কর পুরুষের পাপের সাক্ষী হয়ে কেউই পারেনি ওকে মুক্তি দিতে। হাসলেন হলধর বাবু, বললেন, আমি এই বংশের শেষ পুরুষ। তোমাকে আমি মানুষ করেছি শুধু ওই মূর্তিটাকে সাপ মুক্ত করব বলে। আমি ভীষণ ভয় পেয়ে জিজ্ঞাসা করলাম, কি করে সে কাজ আপনি করবেন? আগের মতোই হাসতে হাসতে উনি বললেন, আছে আছে, উপায় আছে। সেই জন্যই তো তোমাকে আজ ডেকেছি আমি। আজ আমি যা করব, কথা দাও, তা শেষ করবে তুমি। এই বংশের তুমি কেউ নও। এই বংশের পাপের শেষ হয়ে গেলে তার জের আর তোমাতে বর্তাবে না। এমনি কিছু করব বলেই তো সুলক্ষণ দেখে তোমাকে আমি অনাথ আশ্রম থেকে তুলে এনে মানুষ করেছি। আমি ভীষণ ভয়ে কাঁপতে লাগলাম। আজ আজ এই কি সব আবোল তাবোল কথা বলছেন হলধর বাবু? কি কাজ উনি রেখে যাবেন যা আমাকে শেষ করতে হবে? কি সে কাজ? হলধর বাবু বললেন, অরুণ, আমি তোমার হাতে সেই গুপ্ত ভাণ্ডারের চাবি তুলে দেব। তুমি কথা দাও, এই গড়ের বুকে একটা বিশাল হাসপাতাল গড়বে। এমন হাসপাতাল যা পৃথিবীর সেরা, যেখানে সবাই বিনা মূল্যে চিকিৎসা করাতে পারবে। থামলেন হলধর বাবু, কেমন করে যেন তাকালেন আমার দিকে। ওর চোখের সে দৃষ্টি আমার মনে ভীষণ ভয় ধরিয়ে দিল। আজ ওর
এ কি হলো? উনি বলেই চললেন, যেই হাসপাতাল ঘিরে ক্রমে ক্রমে গড়ে উঠবে বিশাল এক শহর। গড়ের ইট পাথর মাটি সরিয়ে একটু একটু করে গড়ে উঠবে সে শহর। তার সঙ্গে এই সিংহ বংশের পাপের ইতিহাসও একটু একটু করে মুছে যাবে পৃথিবীর বুক থেকে। তখন থাকবে শুধু আমার নাম। আর যেদিন আমার মূর্তির গলায় মালা পড়বে, জানি ঠিক সেই দিনই ভেঙে পড়বে সব পাপের শেষ চিহ্ন। ওই দ্বাদশ মূর্তিটা, সিংহ বংশের সব পাপের সেদিনই হবে শেষ। থামলেন তিনি। আমি থাকতে না পেরে বললাম, এসব এসব কি বলছেন আপনি? এই যুগে কি আর গুপ্তধন পাওয়া যায়? ভুলে যান সব কথা, মিথ্যে উত্তেজিত হবেন না। ঠিকই বলছি আমি। উনি জোর দিয়ে বললেন, মনে রেখো, পাপের টাকা যদি তুমি অন্যভাবে খরচ করো, তাহলে তুমিও নিস্তার পাবে না। সিংহ বংশের সব পাপের বোঝাই তখন তোমার ঘাড়ে চাপবে। তুমি নরক যন্ত্রণায় জ্বলে মরবে। কথার শেষে শক্ত করে উনি আমার এক হাত ধরলেন। টলতে টলতে এগিয়ে চললেন বিভৎস সেই মূর্তিটার পিছন দিকে। আমিও যেন কেমন হয়ে গেলাম, বাধা না দিয়ে এগিয়েই চললাম। পিছনের দেওয়ালের আড়ালে একটা ছোট্ট কুঠুরি, দরজা তার খোলা। আমাকে টেনে নিয়ে তিনি সেই ঘরের অন্ধকারের মাঝেই ঢুকলেন। অন্ধকার চোখে সরে যেতেই উনি দেওয়ালের গায়ের একটা ফাটলে হাত রাখলেন। বোধহয় বিশেষভাবে একটু চাপও দিলেন। বললেন, বুদ্ধিধরের পর আর কেউই এ ঘরে ঢোকেনি। জানি না কি আছে এর মধ্যে, তবে এ জানি আছে 7 রাজার ধন। চোখ ঢেঁদে যাবে তোমার। ওর ধাক্কায় দেওয়াল নড়ল না। নড়বে কি? ও তো নিরেট পাথরের গাঁথা। ও কখনো নড়ে? বেশ বুঝতে পারলাম নানান চিন্তা ভাবনায় হলধরবাবুর মনের অবস্থা বোধহয় ঠিক নেই। হয়তো উনি নিজের অজান্তেই আজ কি সব কথা ভাবছেন। অত টাকার কথা কি কেউ কখনো ভুলতে পারে? তবে যা কিছু ছিল তা তো নিশ্চয়ই পূর্বপুরুষদের কেউ না কেউ ভোগ করে গেছেন। সবকিছু শেষ করে দিয়ে ওই গুপ্তধনের কথাও তো রটনা করে গেছেন। এ কি দেওয়াল সরছে না কেন? চেঁচিয়ে উঠলেন হলধরবাবু। অরুণ, অরুণ, এসো তো, হাত লাগাও ঠিক এই জায়গাটাতে। ফাটলের বাঁ দিক থেকে 3য়, আর উপরের কোণ থেকে 9ম। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এই 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 পাথরটায় জোরসে ধরো, জোরসে ধরে টান। একটা বিশ্রী আওয়াজ তুলে দেওয়ালটা যেন ধসে পড়লো আমাদের চারপাশে। বহু যুগের জমানো ধুলো উড়ে অন্ধকার হয়ে গেল চারপাশ। খক খক করে কাশতে আরম্ভ করলেন হলধরবাবু। কাশির মধ্যেই বললেন, দেখো দেখো দেখো, কি কি আছে ভেতরে। অনেক 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 হিরে জহরত, টাকা পয়সা, নাকি
সোনার পাঠ, যার যার লোভ এ বংশের অনেকেই জয় করে গেছেন। অরুণ, অরুণ, তুমি কথা দাও, এ পয়সার তুমি সৎ ব্যবহার করবে। আমি কোনো কিছু বলার আগেই বাইরেও কোথায় যেন ভীষণ শব্দ হলো। বহু দিনের পুরানো কিছু যেন ভেঙে পড়ল। চারপাশের এই ভগ্ন স্তূপের মাঝে তেমন কিছু হওয়া সম্ভব নয়, কিন্তু কিন্তু সামনে আমি কি দেখব? ধুলোর মেঘ সরে গেলে, ধুলোর মেঘ কাটল। আবছা অন্ধকারের মাঝে ক্রমে ক্রমে সব কিছু যেন স্পষ্ট হয়ে উঠতে লাগলো। আতঙ্ক ভরা চোখে আমি দেখলাম কোথাও কিচ্ছু নেই, শুধু শুধু সামনের দেওয়ালের পাশে পড়ে আছে হলদে হয়ে যাওয়া একটা মানুষের কঙ্কাল, তাও লোহার শিকলে বাঁধা। মূর্ছে ধরা শিকলের গাঁটগুলো ছড়িয়ে আছে হাড়ের ফাঁকে ফাঁকে। বীভৎস এই দৃশ্য অতীতের কোনো ভয়ঙ্কর শাস্তির সাক্ষী। নজর আরো পরিষ্কার হলে দেখলাম ঘরের দেওয়ালে ঘষে ঘষে হতভাগা কি যেন সব লিখে রেখে গেছে। সভয়ে কাছে গিয়ে পড়লাম। লেখা আছে, আমি বুদ্ধিধর, সারা জীবন নিজের বুদ্ধি নিয়ে গর্ব করেছি। আসলে আমি নির্বোধ, এখন তাই পাপের প্রায়শ্চিত্ত করছি। অনেকক্ষণ থমকে থেকে হলধরবাবু বললেন, আহ আহ আমার মন থেকে অনেক বোঝা নেমে গেল। সোনাদানা না থাক এখানে, একজন মহা পাপীর আত্মোপলব্ধির কথা লেখা আছে এখানে। যে আপন পাপের প্রায়শ্চিত্ত করে যায় তার তো মুক্তি হয়ে যাবার কথা। কথার শেষে উনি আমার দিকে তাকালেন। ওর দু চোখে তখন কেমন যেন এক চাউনি। হঠাৎ ব্যস্ত হয়ে বললেন, তাহলে তাহলে ওই দ্বাদশ মূর্তিটা এখনো কেন অমন ভাবে খাড়া হয়ে আছে ওখানে? কথার শেষে প্রায় ছুটেই যেন ঘর থেকে বার হয়ে গেলেন উনি। কি যেন ওর তক্ষুনি মনে পড়ে গেল। আমি কিছুক্ষণ মাটিতে পড়ে থাকা কঙ্কালটার দিকে তাকিয়ে রইলাম। কি ভয়ঙ্কর পাপের, কি ভীষণ পরিণতি! তখনই আমার মনে পড়ল, হঠাৎ যেন বাইরে কিছু ভেঙে পড়ার শব্দ শুনেছিলাম। সে শব্দ কিসের? হলধরবাবুর চিৎকার তখন শুনতে পেলাম। ভীষণ উত্তেজনায় আমার নাম ধরে বারবার ডাকছেন উনি। অরুণ, অরুণ, অরুণ! ছুটে ওর পাশে গিয়ে দাঁড়ালাম। অবাক বিস্ময়ে লক্ষ্য করলাম ওর সামনে আর সেই দ্বাদশ মূর্তিটা নেই। সেখানে ভাঙা পাথরের স্তূপ। কাঁপা গলায় হলধরবাবু বললেন, আমার আমার আত্মস্বর্গ ছাড়াই এই অভিশপ্ত মূর্তিটা ধ্বংস হয়ে গেছে। তার মানে বংশ পরম্পরায় বয়ে বেড়ান এক বীভৎস অভিশাপ থেকে আমি মুক্ত। বিশ্রী বিবেক যন্ত্রণা থেকেও আজ আমি মুক্তি পেলাম। চল চল চল, চলে যাই আমরা আমরা এই পাপ পুরী ছেড়ে। চল, লোকে তো বলেই এই দ্বাদশ মূর্তির ধ্বংসের সঙ্গে সঙ্গে এই গড় ধ্বংস হয়ে যাবে। তাই হোক,
হ্যাঁ তাই হোক, চল 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 চল, আমরা আর কোথাও চলে যাই। এতক্ষণ শুনছিলেন লেখক শিশির কুমার মজুমদারের লেখা একটি রহস্য ও রোমাঞ্চকর গল্প, গড় চামুণ্ডেশ্বর রহস্য। আমাদের চ্যানেলের গল্প যদি আপনাদের ভালো লেগে থাকে, চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ও শেয়ার করুন আপনার প্রিয় মানুষজনের কাছে। অবশ্যই আপনার অমূল্য কমেন্ট ও একটি অমূল্য সাবস্ক্রাইব করতে ভুলবেন না যেন। ধন্যবাদ।